নমস্কার বন্ধুরা, এবং বন্ধুরার আরেকটা বিশেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে আবার আমরা উপস্থিত। এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন নান আদার দ্যান বৈশাখী ভট্টাচার্য। যারা চিনতে পারলেন না তাদের জন্যে উনি হ্যাংলাস ডে আউট। হ্যাঁ, ফুড ব্লগিং তো আজকের দিনে সবাই করে, কিন্তু ফুড ব্লগিংটাও একটা অত্যন্ত দায়িত্বের জিনিস। কারণ খাদ্যের গুণাগুণ, হাইজিন এই সমস্তগুলো ম্যাটার করে। আর সেই কাজটা কিছু কম মানুষই দায়িত্ব সহকারে করে থাকেন। তাদের মধ্যে একজন হলেন বৈশাখী ভট্টাচার্য। চলুন আর কথা না বাড়িয়ে চলা যাক পডকাস্টে। বাই। অ্যানাউন্স তো করে দিলাম, কিন্তু কিছুই তো হলো না। দেখি, কলটা এবার করতেই হবে। হ্যালো, শ্যামসুন্দর দা। হ্যালো, আরে কি খবর? আরে তোমাকে তো কল মেসেজ কোনো কিছুতেই পাওয়া যাচ্ছে না। পডকাস্টটাও তো শ্যুট করা যাচ্ছে না। হ্যাঁ, ফাইনালি আমার টাইম হয়েছে। তাহলে আমরা নেক্সট সানডে পডকাস্টটা প্ল্যান করি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে ক্যাফে রিভার ভিউতে আগামী রোববার। ওকে, ডান। একদম। One eternity later. ওই তো এসে গেছে। হাই। তো ওয়েলকাম টু আওয়ার শো। আর থ্যাংক ইউ। ফার্স্ট প্রশ্নই আমার এটা থাকবে, যেহেতু সব পডকাস্টেই তাই থাকে, তো কেন এবং কিভাবে, মানে বা কবে মনে হলো যে তুমি ফুড ব্লগিং শুরু করবে? আমার মনে হলো তাও ধরো 8-9 বছর আগে তো হয়েই গেল। 8-9 বছর। তো মেন কথা হচ্ছে আমরা বন্ধুরা না তখন তখন আমার সবে সবে কলেজ শেষ হয়েছে। আমরা বন্ধুরা খুব খেতে যেতে ভালোবাসতাম। ডাইন আউট, জোম্যাটো, বিভিন্ন অ্যাপে না তখন অফার চলতো। তো সেই জন্য একটু কম প্রাইসে, অনেকটাই কম প্রাইসে হয়ে যেত। আমরা 4 জন ছিলাম। তো তখন ভেবেছিলাম যে একটা গ্রুপ করব বা কিছু, যেহেতু আমি লেখালেখি করি আর আমি ছবি তো সবাই তুলতে ভালোবাসি। তো সেই থেকেই একটা ভাবনা চিন্তা যে আমরা শুরু করব। কিন্তু তারপরে যেটা হয় যে ওরা ব্যস্ততার কারণে, পড়াশোনা বিভিন্ন রকম ব্যস্ততার কারণে ব্যাপারটা ওখানে আটকে যায়। আটকে যায় বলতে ওরা জয়েন করে না, আমি শুরু করে দিই। তারপরে পরেও ওদেরকে আমি বলেছিলাম যে তাহলে তোরা জয়েন কর আমাকে। তো তারপর ওরা আর জয়েন করেনি, যে যার ব্যস্ত। এখনো সবাই যে যার মতো ব্যস্ত, কিন্তু ওই থেকে স্টার্ট, এটা হঠাৎ করেই শুরু হয়েছে। তো শুরু তো করলে, প্রথম দিকের রেসপন্স কিরকম পেতে? প্রথম দিকে রেসপন্স দেখো, যখন প্রোফাইলে, মেনলি তো প্রথমে প্রোফাইলেই লিখতাম, তখন বন্ধুরা, রিলেটিভরা বা যারা পরিচিত ফ্রেন্ড সার্কেলে ছিল তারা প্রচুর অ্যাপ্রিসিয়েট করতো। ঠিক আছে। তো তারপরে যখন পেজটা ওপেন করলাম, তখন আর হয় না যে, তখন আর কেউ আর কি কোনো রকম লাইক কমেন্ট কিছু করতো না। ধরো 2 লাইক 3 লাইক, পোস্ট করেই যাচ্ছি, কোনো লাইক নেই, তখন আর লোকে দেখতো না। আমি হয়তো হোয়াটসঅ্যাপে কতজনকে পাঠাবো, হয়তো অনেকজনকে পাঠাতে, দেখিস নতুন পোস্ট করেছি, যেটা সব দেখবে যারা নতুন পেজ করলে, এটা সবার সাথে হয়। তো এইভাবেই আর কি শুরু করা। তো শুরুর রেসপন্স খুব একটা যে ভালো ছিল, প্রথম দিকে ভালো ছিল, পেজ খোলার আগে অব্দি। পেজ খুলে কিন্তু আমি একটু হতাশই হয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে পোস্ট করতে করতে তো আস্তে আস্তে ভাইরাল হয় ব্যাপারটা। তারপরে তো চলতে থাকে, এখন অব্দি চলছে। যখন শুরু করলে ফুড ব্লগিং, কিরকম চ্যালেঞ্জিং ছিল? ফুড ব্লগিং যখন শুরু করেছিলাম, চ্যালেঞ্জিং তো কিছুই ছিল না, কারণ আমি তো এটা ভালো লাগা থেকে, আমি ধরো বই পড়তে ভালোবাসতাম, তো সেখান থেকে লিখতেও ভালোবাসতাম, রিভিউ লিখতাম তো, আর খেতেও ভালোবাসতাম। তো সবটা কম্বাইন করে ব্যাপারটা হয়েছিল যে ফেসবুকে লিখতাম আর কি, যে কেমন লাগলো আমার, কোথাও খেয়ে কেমন লাগলো। তো তারপরে পেজ ক্রিয়েট করা, তো অত টেনশন ছিল না, বা চ্যালেঞ্জের কথা তো মাথাতেই আসেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তখন চ্যালেঞ্জ থাকারও কথা নয়, তার কারণ হচ্ছে ব্লগিং ব্যাপারটাই তখন লোকে বুঝতো না, আমি নিজেও বুঝতাম না। আমি অনেক 2-3 বছর পর যখন ধরো
ইনভিটেশন পেতে শুরু করলাম বিভিন্ন রেস্টুরেন্ট বা ক্যাফে থেকে, তখন বুঝলাম যে আচ্ছা এটাও একটা প্রফেশন হতে পারে, এটাকে ব্লগিং বলে। তো তখন এখন যেমন তুমি দুটো বাড়ি ছাড়া ছাড়াই মোটামুটি ব্লগার খুঁজে পাবে, এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার। তো তখন তো সেই ব্যাপারটা ছিল না, বরং তখনকার থেকে এখন চ্যালেঞ্জটা বেশি, তখন সেরকম কোনো ব্যাপার ছিল না। আর আজকের দিনে এখন তুমি মোটামুটি ফেমাস, কোনো চ্যালেঞ্জ আসে, এক্সট্রা চাপ আসে? চাপ আসে, চাপ একটাই, ব্যাপারটা হচ্ছে ধরো তুমি একটা কোনো ক্রিয়েটিভ কিছু করছো, তোমার সবটা লাগিয়ে দিয়ে যে ভেবে চিন্তে একটা কিছু করছো, সেটা সেকেন্ডের মধ্যে বা একদিনের মধ্যেই কপি হয়ে দেখলে যে সেম ভাবে অন্য কোনো ব্লগার তোমার প্যাটার্নে তুমি কিভাবে বলছো সেইভাবে করে একটা ব্লগ করে দিল। ঠিক আছে, এবার ধরো যারা আমার ব্লগ দেখেছে তারা যে মানে তাদের ব্লগ যে তারাও দেখবে সেরকম তো ব্যাপার নেই, তাদের হয়তো নতুন দেখছে, তখন ভাবছে বাবা কি সুন্দর কাজ করেছে। তো এইটা একটা মানসিক চাপ তো তৈরি করে, এই যে মানে এত চুরি হয়, মানে একটা সময় ভাবি যে না, যে যা করছে করুক, আমি আমার মতন করব। এখন আমি সেটা ভেবেই কাজ করি, কারণ আমি জানি আজকে আমি একটা কিছু করব, কালকে মানে ধরো আজকে আমি কোনো একটা রেস্টুরেন্টে গেলাম, কালকে সেখানে লোকজন চলে গেল। ঠিক আছে, এবং শুধু তাই নয়, আমি একটা কোনো ছোট্ট একটা শর্ট কোনো ক্রিয়েটিভ ভাবে নেওয়ার চেষ্টা করলাম, পরের দিন দেখলাম সেটাও কপি হয়ে গেছে। তো সেটা খারাপ লাগে যে নিজে থেকে একটা কিছু তৈরি করেছিলাম, সেটা যদি অন্য কেউ কপি করে বা সেই জিনিসটা, তো সেখানে তো একটা মানসিক চাপ আসেই। পরিবার কতটা হেল্প করে এই কাজে? পরিবার বলতে দেখো, যখন প্রথম শুরু করেছিলাম আমার মা বাবা কখনো কিছুতে আমাকে বাধা দেয়নি, আমি যেটা করতে চেয়েছি তারা করতে দিয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে তারা, বিশেষ করে আমার মা চেয়েছিলেন যে ধরো আমি একাডেমিক দিকে কিছু পড়ি, ঠিক আছে, টিচার প্রফেসর বা অন্য কিছু হই, একটা পড়াশোনা করে আমি কিছু করি। তো গান করবো, গান তুই কর কিন্তু পড়াশোনা কিছু একটা কর, বা ফটোগ্রাফি কর কিন্তু পড়াশোনাটা থাকতে হবে। তো এইরকম চিন্তা ভাবনা যেহেতু ছিল, তো যত সাপোর্ট করুক একটা কথা তো শুনতেই হতো দিনের শেষে, এখনো শুনতে হয়। কিন্তু আমি ভীষণভাবে ব্লেসড যে আমার শ্বশুর বাড়ির লোকজন আবার এই ব্যাপারে ভীষণ সাপোর্টিভ। হয়তো আমি আমার একটা 3 বছরের ছেলে আছে, একটা বাচ্চাকে মানে রেখে সারাদিন বেরোই, মানে এটা আমার জন্য পসিবল হতো না যদি না আমার, বিশেষ করে আমার শাশুড়ি মা মানে খুব আমাকে হেল্প করেন, মানে যাবতীয় যতটা ওনার পক্ষে সম্ভব আমাকে হেল্প করার। শুধুমাত্র যে মানে আমার অনুপস্থিতিতে উনি সবটা দেখেন তা নয়, উনি মেন্টাল ভাবেও আমাকে অনেকটা সাপোর্ট করে, যে না তুই এটা কর, তোর এটা হবে, তুই এটা কর। তো এই সাপোর্টটাই তো দরকার। তো এই ফ্যামিলি থেকে আমি এখন মানে আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, সবার থেকে আমি ভীষণ হেল্প পাই। অনেকক্ষণ আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ক্যাফেতে এসেছি, আর ক্যাফেতে আসো। আচ্ছা, তোমার এই যে ফুড ব্লগিং এর যে প্রসেস, সেটা কি? প্রথমত তো মানে প্রথম দিকে তো কোনো প্রসেস মানে মেনটেন করতাম না, কারণ এটা প্যাশন থেকে শুরু, যেরকম ইচ্ছে করতাম। কিন্তু এখন একটা, যেহেতু মানে এটা আমার এখন প্রফেশনও, প্যাশনের সাথে সাথে তো কিছু কিছু তো মেনটেন করতে হয়। যেমন ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আসছে কিনা, সাউন্ড ঠিকঠাক আসছে কিনা মাইকে, যদিও আমি ভয়েস ওভার দিই, তবুও কিছু কিছু জায়গায় তো সাউন্ড নিতে হয়, সেগুলো চেক করা। লাইট, মেন হচ্ছে লাইট, কারণ সবসময় তো এরকম দিনের বেলা মানে খোলামেলা অ্যাম্বিয়েন্স এরকম আলো পাই না, তো লাইটটা একটা ম্যাটার করে। তো আমি দেখেছি আগে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করতাম, এখন শুধুমাত্র এই কটা জিনিস একটু চেঞ্জ করতেই মানে আকাশ পাতাল তফাৎ হয়েছে, মানে আরো অনেক ভালো এখন হয় ব্যাপারটা। আচ্ছা, ধরো তুমি কোনো ফুড জয়েন্টে যাচ্ছ বা রেস্টুরেন্টে যাচ্ছ, ওখানে তুমি কি কি ম্যাটার চেক করো? এটা ডিপেন্ড করে আসলে, মানে ধরো যদি স্ট্রিট ফুড হয়, মানে আমি যখন একটা স্ট্রিট ফুডে কভার করতে যাচ্ছি স্ট্রিট ফুড, তখন তো সেখানে আমি হাইজিন কতটা বা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আমাকে খুব একটা বেশি ওটার দিকে নজর দিলে হবে না। আবার যখন আমি 5 স্টার হোটেলে যাচ্ছি বা ধরো ছোটখাটো কোনো ক্যাফেতে গেলাম, তো এখানে না খাবারের কোয়ালিটি একটু চেঞ্জ হবে, পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে ম্যাটার করে কোন জায়গায়। এবার তুমি যদি বলো যে এই 5টা 5 স্টার রেস্টুরেন্টে তুমি কি দেখবে, সেটা একরকম, বা এই 5টা স্ট্রিট ফুডের জায়গায় তুমি কি দেখবে। তো এইরকম যদি সেম ক্যাটাগরির হয় তখন হয়তো কিছু কিছু বিষয় দেখি। তবে অবশ্যই সব জায়গায় যেটা মেন দেখা সেটা হচ্ছে যে ফুডের টেস্ট, কোয়ালিটিটা আমি এখানে খুব একটা বলছি না, যেহেতু স্ট্রিট ফুডটাও ফুডের আন্ডারেই পড়ছে। তাই যদি স্ট্রিট ফুডটা বাদ দিই তাহলে অবশ্যই তো কোয়ালিটি একটা বিশাল প্রায়োরিটির জায়গায় থাকে। আর নয়তো যদি ওটাকে বাদ দিই তাহলে অ্যাম্বিয়েন্স, ফুড, আমার মনে হয় এই দুটোই যথেষ্ট। মানে একটা জায়গা, বিশেষ করে আমি খুব ক্যাফে এক্সপ্লোর করতে ভালোবাসি, মানে রেস্টুরেন্টের থেকেও আমি ক্যাফে এক্সপ্লোর করতে ভালোবাসি। তো আমার কাছে ওই ফুড আর অ্যাম্বিয়েন্সটাই যদি ভালো হয় তাহলে ওইটাতে আমি বারবার যাই আর কি।
না, অনেকে ধরো চেক করে যে কত ক্যালোরি আসছে বা হুম, কি হুম, হুম। কম্পোজিশন মানে না, খাবারের না, ক্ষেত্রে। আমার মনে হয় না সেটা খুব একটা মানে সেটা হয়তো 20 to 30% হবে, কিন্তু বাকি যে 60 to 70% তারা সত্যি কথা বলতে যারা খেতে ভালোবাসে হ্যাঁ। এই একটাই শুধুমাত্র মানে ব্যাপার। বাকি আর তারা খুব একটা দিকে গুরুত্ব দেয় বলে আমার মনে হয় না। কারণ খারাপ ভালো রিভিউ না আমি এরকম জায়গায় পেয়েছি, হয়তো একটা জায়গারই খারাপ রিভিউ আছে ভালো রিভিউ আছে, তবুও জায়গাটায় প্রচুর ভিড় হয়। কিছু তো একটা ব্যাপার আছে জায়গাটা, এটাই আর কি। স্ট্রিট ফুডের কথা যখন উঠলোই, হুম, হুম, হুম। তো আনহাইজিনের ব্যাপারটাও যখন উঠলো, তো কখনো এরকম হয়েছে যে যেখানে গেছো তুমি এবং সেখানে গিয়ে খুব বিলো কোয়ালিটির খাবার পেয়েছো? হ্যাঁ, হয়েছে। মানে এরকমও হয়েছে যে মানে সেটা তো অনেক জায়গাতেই হয়েছে। কিন্তু হুম। একটা স্পেশাল ইভেন্ট বলি। সেটা হচ্ছে যে এক জায়গায় হয়েছিল যে আমার একটা প্রমোশনাল ইভেন্ট ছিল। আচ্ছা। ঠিক আছে? তো প্রমোশনাল ইভেন্টে অনেকেরই ধারণা যে ফুড ব্লগাররা খুব বাজে, বাজে খেয়ে রিভিউ দেয়। যা হয় পয়সা নিল আর একটা ফেক রিভিউ দিয়ে দিল। তো আমি মানে ১ম থেকেই আমি চেষ্টা করি যে এই জিনিসগুলো যাতে না হয়। যেটা বিলো কোয়ালিটির খাবারের ক্ষেত্রে হলো সেটা এক জায়গায় গিয়ে আমার হয়েছিল। এতটাই খাবার মানে খারাপ খাবার যে মানে ওটাকে আমি কোনোভাবেই রেকমেন্ড করতে কাউকে পারি না। ঠিক আছে? খেয়ে মানে হয়তো শরীর খারাপ হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে মানে যে একদম ফ্রেশ আইটেম নয়, কিছু নয়। তো সেখানে আমি তাদেরকে বলেছিলাম যে আমি এখান থেকে কোনো টাকা নেব না এবং যদি প্রয়োজন পড়ে তাহলে আমি যেটা খেয়েছি আমি পে করে দেবো। যদিও ওরা খুব রিকোয়েস্ট করেছিল। তো কিন্তু মানে তারপরে আমি বললাম যে না, এটা তো সম্ভব নয়। তো তারপরে ওরা ব্যাপারটাকে ওখানেই মানে আর আমাকে ফুডের হয়তো টাকা দিতে হয়নি, বাট আমি তাদের সাথে আর তারপর থেকে কাজ করিনি। আচ্ছা। তো কখনো অসুস্থ হতে হয়েছে, যেহেতু সুস্থ অসুস্থের ব্যাপারটা? না, 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 সেটা সেভাবে খাবারের জন্য কখনো বাইরে খেয়ে মানে এটা তোমার বলে নয়, এটা অনেকের প্রশ্ন যে এত খাও সুস্থ থাকো কি করে? তো না, সেরকম কোনো অসুস্থ তো কোনোদিন হতে হয়নি। ওকে। আর কখনো এরকম হয়েছে মানে অনেক দূরে গিয়ে কখনো ফুড ব্লগিং করতে হয়েছে? উম হ্যাঁ, দূরে তো এমনি গেছি। হুম। কিন্তু তুমি বললে বলে মনে পড়লো যে রিসেন্টলি একদম রিসেন্ট মানে এই বছরের শুরুতে সম্ভবত জানুয়ারিতেই হবে। আমি গেছিলাম কালিম্পং-এ একটা আচ্ছা। প্রমোশনাল শুটে। তো আচ্ছা। সবথেকে দূর বলতে এখনো অব্দি ওইটাই। হুম। তো কিরকম এক্সপেরিয়েন্স ছিল? ভীষণ ভালো। মানে প্রথমত তো ফার্স্ট টাইম নিজের কাজের জন্য অত দূরে যাওয়া। তারপরে পুরোটা কভার করে মানে তখন হয়তো তাড়াহুড়োতে বা কাজের মধ্যে অতটা ফিল করিনি। কিন্তু ফিরে আসার পর বুঝেছি মানে একদম লাইফ টাইম এক্সপেরিয়েন্স একটা। ভীষণ ভালো লেগেছে। এটা তো গেল যে সবথেকে দূরে কোথাও যাওয়ার হুম, হুম। এক্সপেরিয়েন্স। তো এরকম কোনো এক্সপেরিয়েন্স হয়েছে মানে খুব কস্টলি কোনো প্লেস, সাধারণত সাধারণের নাগালের বাইরে, হুম, হুম, হুম। তো এরকম কখনো কোনো জায়গায় যাওয়ার হ্যাঁ, এক্সপেরিয়েন্স? হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে আমি আগেও বলেছি যে এই ফুড ব্লগিংটা না শুধুমাত্র আমার প্রফেশন নয়। এটা আমার আগে প্যাশন, এখন প্রফেশন। তো প্যাশনের যেহেতু আমি ব্যাপারটা নিয়ে, তো অনেক আগেই মানে আমি ধরো একটু টাকা জমলেই নিজে কোথাও যাওয়া এই জিনিসটা তো করতাম। তো সেরমভাবে বেশ কিছু জায়গায় গেছি। কিন্তু প্রমোশনাল যদি তুমি বলো তাহলে বলবো নভোটেল গেছি, প্রাইড প্লাজা মানে 5 স্টার কিছু হোটেলে গেছি, রেস্টুরেন্টে গেছি, খেয়েছি। আর তারপরে আবার বিভিন্ন রকমের শুধুমাত্র 5 স্টারই যে এক্সপেন্সিভ তা না। এখনকার কলকাতার অনেক এরকম ক্যাফে, যেমন একটা জাপানিজ ক্যাফেতে গেছিলাম। সেটাও ভীষণ এক্সপেন্সিভ ছিল। প্রচুর টাকার বিল হয়েছিল। কিন্তু ওটা আমরা নিজেরাই গেছিলাম। তো মানে এই আরকি। মানে এরকম অনেক জায়গাতেই গেছি। তার মধ্যে ২ টো নাম মনে পড়লো। প্রাইড প্লাজা আর নভোটেল। এছাড়াও অনেক জায়গাতেই গেছি। কখনো কোনো এরকম ব্লগ হয়েছে মানে যেটা খুব ওয়েল অ্যাপ্রিসিয়েটেড হয়েছে? এটা অনেক আছে জানো তো, মানে বলাটা খুব মুশকিল। হুম। মানে আমি তো প্রায় ধরো ৮-৯ বছর ধরে করছি, তো প্রচুর এরকম ব্লগ আছে। ঠিক আছে? তবে যদি একটা বলো, আমি বহু বছর আগে একটা দমদমের একটা কোনো ক্যাফের একটা রিভিউ করেছিলাম। আ নামটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো ওই দমদমের ক্যাফের তখন আমি ব্লগ লিখতাম। তখন এত রিলস, ভিডিওস এত ব্যাপার ছিল না। আমি ব্লগ লিখতাম তখন। তো ক্যাফেতে গিয়ে আমি যখন ব্লগটা লিখে পোস্ট করেছিলাম, তো অনেক মানে এরকমও অনেক সেলিব্রিটিরা শেয়ার করেছিল ব্লগটা। আচ্ছা। তো এটা আমার কাছে পরে অনেকে স্ক্রিনশট পাঠায়। আমার বন্ধু-বান্ধব বা পরিচিত যে, "দেখ কে শেয়ার করেছে তোর ব্লগ।" তো তখন তো আমি মানে এটা প্রফেশন ছিলও না তখন। তখন প্যাশনেই করতাম। কে করেছিল শেয়ারটা? তো ব্রততী বন্দ্যোপাধ্যায় করেছিলেন। বাহ! তারপর আরো ২-১ জন করেছিলেন। তো মানে তখন আমি ভাবতেই পারিনি যে আমার ব্লগ কোনো সেলিব্রিটি শেয়ার করবে।
তো মানে খুব ভালো লেগেছিল আর কি। আর তাছাড়া এমনি মানুষজনের অ্যাপ্রিসিয়েশন যদি বলো, আমি যেহেতু একটু চেষ্টা করি একটু ইনফরমেটিভ ভাবে, সেটা লেখা হোক বা ভিডিও হোক, ইনফরমেশনটা আমি ভালোভাবে দেওয়ার, মানে কোনো রকম ওই হয় না একটা বেড ক্লিক একটা ক্রিয়েট করে জাস্ট ছেড়ে দিলাম, ওইভাবে তো খুব একটা করি না। আমি প্রপার ওয়েতে একদম প্রপার একদম ইনফরমেশন দিয়ে করি। তো সেই কারণে মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করে। আমার ফুড ব্লগের সাথে সাথে আমার বিভিন্ন রকম ধরো পুজো সংক্রান্ত বা কোনো লোকাল কোনো কালচার, সেই নিয়েও যখন আমি ভিডিও করি তো সেগুলোও খুব অ্যাপ্রিসিয়েশন পায়। ফুড ব্লগিং তো তুমি এনজয় করোই, এছাড়া আর কি কি ভালো লাগে? মানে আমি যেহেতু খুব ক্রিয়েটিভ পার্সন, মানে সবকিছুই নতুন কিছু হোক বা পুরোনো কিছু হোক, মানে ক্রিয়েটিভ জিনিস আমার খুব ভালো লাগে। যেমন ছবি আঁকতে, গান গাইতে, বাহ, তারপরে বই পড়তে, এগুলো আমার হবিস। আর যদি তুমি প্রফেশনাল দিক থেকে বলো তাহলে এখন ফুড ছাড়াও আমি অন্যান্য মানে অনেক কিছুই কভার করার চেষ্টা করি। ফ্যাশন ব্লগিংও করি। এই ফ্যাশন ব্র্যান্ডিং এই জিনিসটাকে তুমি কতটা এনজয় করো, মানে ফুড ব্লগিং এর চাইতেও বেশি নাকি কম? না, যদি দুটোর মধ্যে তুলনা, দেখো ফ্যাশন ব্লগিং আমি খুব এনজয় করি, ঠিক আছে, অবশ্যই ভীষণ। কারণ আমি পোশাক আশাকের দিক থেকে বলছি, আমি নিজেও একটু অন্য রকমের পোশাক আশাক পরতে, ঠিক আছে, একটুখানি অন্য ধরনের যেটা কেউ পরছে না, এরকম পোশাক আশাক নিজে পরতেও পছন্দ করি। সেই কারণে এই দিকটা আমি খুবই পছন্দ করি। কিন্তু মানে সেটা কিন্তু আবার ফুড ব্লগিং কে ছাপিয়ে যায় না। মানে ফুড ব্লগিংটা আমার মানে একটা ভীষণ ভালো লাগার জায়গা। আর এখনো পর্যন্ত সেরকম কোনো মানে ব্লগিং কিছু করিনি যেটা মনে হয়েছে যে না ফুড ব্লগিং থেকে শিফট করে এটাতে চলে আসবো বা এটাই করবো, এরকম না। মানে ফুড ব্লগিংটা ওটা আর কি, মানে বলতে পারো ওটাই প্রথম ভালোবাসা, ওটাই। ব্লগিং এ যাচ্ছ ধরো, হুম তো তুমি যাচ্ছ বা তোমার সঙ্গে তোমার বান্ধবী যাচ্ছে তুমি বললে, হুম। এছাড়া কখনো পরিবারের সঙ্গে যাওয়া হয় কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে? হ্যাঁ, মানে আমাদের আমাদের ব্যাপারটা হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া মানে মানে খাওয়াটা মাস্ট। আচ্ছা। সেটা রেস্টুরেন্ট হোক যেখানেই হোক, মানে ওটার একটা আলাদা পার্ট থাকে। হুম। তো হ্যাঁ, পরিবারের সাথে যখন বেরোই খাওয়া দাওয়া তো হয়। কিন্তু ধরো পরিবারের সঙ্গে গেছো তখন তো নিশ্চয়ই ব্লগিং করছো না? না না, এটা না আমার একটা দোষ, মানে মানে এটা সত্যিকারের, মানে এমন একটা ব্যাপার না, মানে কিছু খাওয়ার হয়তো এলো, আমি একটু ছবি তুললাম, ভিডিও করলাম, মানে জানি না কেন, মানে এক এক সময় মনে হয় যে না কিছু করবো না আজকে, কিন্তু ওটা কোনোভাবে হয়ে যায় আর কি। তবে তারপরে তো সময়টা এনজয় করি পরিবারের সাথে, কিন্তু ওই ফার্স্ট টাইম যখন খাবার দাবারটা এলো তখন ঠিক ফোনে হাতটা চলেই যায়। আচ্ছা, নিজে রান্না করা হয়? নিজে রান্না তো প্রতিদিনই করতে হয়, বাড়ির রান্না করি, হুম। কিন্তু যে খুব একটা যে রান্না করতে ভালো লাগে এরকম নয়। আর আচ্ছা। রান্না বান্না মানে কিছু সিলেক্টিভ রান্না আছে করতে ভালোবাসি, হুম। কিন্তু তা বলে এই ভালো লাগে না খুব একটা, কিন্তু রোজ রান্না করতে হয়, এই আর কি। না, রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কখনো করেছো? হ্যাঁ, ওই রেস্টুরেন্ট স্টাইলের গুলোই হয়তো বাড়িতে কখনো ট্রাই করলাম, ওইগুলোই রান্না করতে ভালো লাগে। হ্যাঁ। হ্যাঁ, তাছাড়া এমনি মানে ধরো নর্মাল কিছু স্পেশাল কোনো বাঙালির কোনো আইটেম হলো সেগুলোও ভালো লাগে করতে, কিন্তু ওই আসলে যেহেতু রোজ রান্না করি না, তো এই রান্নাটাকে ওইভাবে আলাদাভাবে কিছু দেখি না আর কি। ঠিক আছে, যখন কিছু ধরো বিরিয়ানি বা স্পেশাল কিছু রান্নার কথা আসে তখন হয় না একটা যে না কালকে বিরিয়ানি হবে, বিরিয়ানি করতে হবে। কিন্তু এসবের বাইরে গিয়েও যেটা মেন সমস্যা সেটা হচ্ছে আমার সময় হয় না। আমি সকালবেলা বেরিয়ে যাই, আবার সেই ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়, মানে রান্না বান্না করে বেরিয়ে যাই, তারপর তো আলাদাভাবে কিছু স্পেশাল কিছু করবো সেই সময়টা হয়ে ওঠে না। ধরো ব্লগিং তো তুমি কন্টিনিউয়াসলি করছো, মানে এই প্রশ্নটা আমি নিজের জন্যও করছি। ধরো তুমি তোমার প্যাশনই ফলো করছো, রাইট? বাট এটাও অনেক সময় হয় না যে প্যাশন ফলো করতে করতে একটা পয়েন্টে এসে একটু মনোটোনাস লাগতে শুরু করে, কি করো অন দ্যাট পয়েন্ট? দেখো ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রে খুব একটা মনোটোনাস লাগে না এই কারণে। আর সত্যি তোমাকে তার আগে একটা কথা বলি, আমি না খুব ফ্রিকল মাইন্ডেড ছিলাম একসময়। আচ্ছা। ঠিক আছে, মানে কম বেশি ওটা সবাই থাকে। হ্যাঁ, মানে যেহেতু একটু ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েটিভ কাজকর্ম ভালোবাসি, তো এক সময় ফটোগ্রাফি, কোনো সময় ধরো কোনো রকম পেন্টিং এর কিছু, ঠিক আছে, মানে এরকম করতে করতে যখন ব্লগিং করলাম আমিও ভেবেছিলাম যে এটা বোধহয় বেশি দিন কন্টিনিউ করতে পারবো না, কারণ আমি ওই এক জিনিস আমার ভালো লাগে না। কিন্তু এটা একটা অদ্ভুত দারুণ ব্যাপার, সেটা হচ্ছে যে ফুড ব্লগিং এর ক্ষেত্রে প্রতিদিন নতুন নতুন রেস্টুরেন্ট, নতুন নতুন খাবার, সব থেকে বড় কথা নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, প্রত্যেক দিন নতুন নতুন মানুষের সাথে আলাপ হওয়া, তাদের সাথে কথাবার্তা হওয়া, এটা একটা মানে না, এটা দারুণ একটা ব্যাপার। মানে ওই জন্য কখনো আমার এটাতে মনোটোনাস লাগে না। তবে যদি বলে এডিট করতে, একটু ওটা একটা খুব মানে চাপের ব্যাপার, আর যেহেতু একটু লং প্রসেস তো স্ক্রিপ্ট ভাবা, সেটা দিয়ে এডিট করা, তো ওইটাতে একটু মনোটোনাস লাগে।
কিন্তু শুট করতে মনোটোনাস লাগে না। না, এই কথাটা ঠিকই বলেছো, কারণ হচ্ছে যে আমিও পডকাস্ট করতে গিয়ে আজকে আমাদের প্রায় 40খানা পডকাস্ট হয়ে গেল। হুম, তো এই এত মানুষের সঙ্গে পরিচিতি হয়েছে এবং তাদের সঙ্গে একটা আলাদা সম্পর্ক গড়ে উঠেছে, এই জিনিসগুলো খুব বড় একটা সত্যি প্রাপ্তি। একদম। যাই হোক, তো বাঙালির একটা অন্য স্বভাব হচ্ছে বাজার করা, মানে খুব মন দিয়ে খুঁজে খুঁজে হুম। টিপে টাপে সবকিছু করে বাজার করা। একদম। এই জিনিসটা করো? হ্যাঁ, বাজারও রোজই করি, আচ্ছা, বাড়ির জন্য বাজার রোজ করতে হয়। ওকে। কিন্তু আর আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটো বাজারই, মানে দুটো বাজারই সবসময় যে আমি করি তা নয়, বাপের বাড়ি বাজারটা আমিই করি যেহেতু বাবা অসুস্থ এখন। হুম 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 আর শ্বশুর বাড়ির বাজার মাঝে মধ্যে করি, কিন্তু করতে হয়। হুম। কিন্তু তা বলে যে আমি অত বুঝে টুঝে কিনি, ব্যাপারটা অতটাও আমি বুঝতে পারি না। আচ্ছা, ঠিক আছে, মানে বাজার করতে খুব একটা খারাপ লাগে না, কিন্তু অত বুঝতে, মানে অত আমি বুঝতে পারি না আর কি। না, আনাজপাতি বাজারটা সহজ নাকি মাছের বাজার? কারণ আমি ভেজিটেরিয়ান, আমি বুঝবো হুম না। হুম হুম। আনাজপাতির বাজারের থেকে আমার মনে হয় মাছের বাজারটা একটু তুলনামূলক সহজ, আমার মনে আচ্ছা। হয়, জানি না। না, আমি জানি না, আমি ভেজিটেরিয়ান। যাই হোক, আচ্ছা, ফুড ব্লগিং তো অনেক জায়গায় করতে যাও, অনেক কিছু খাওয়া হয়। তোমার ফেভারিট 5টা কুইজিনের নাম বলো। ফেভারিট, প্রিয় এই বলাটা দেখো খুব এসে গেছে। মুশকিল। হ্যাঁ, তো প্রিয় ব্যাপারটা বলাটা খুব মুশকিল, তবুও যদি আমার পছন্দের বলতে হয়, প্রথমত তো প্রথমে বিরিয়ানি তো রাখবোই। ঠিক ওকে। আছে, বিরিয়ানি তো রাখবো। বিরিয়ানির সঙ্গে এরপরে- মানে চিকেন না মাটন কোনটা? আমার ব্যাপারটা হচ্ছে চিকেন মাটন দুটোই চলে, আচ্ছা, কিন্তু যদি বিরিয়ানির আলুটা না থাকে তাহলে মুশকিল। আলুটা মাস্ট। কলকাতা বিরিয়ানি। একদম কলকাতা বিরিয়ানিটাই বেশি মানে ভালো লাগে। তো এরপরে আরেকটা যেটা নামটা বলতে চলেছি, সেটা একদমই এটার বিপরীত, অনেকে পছন্দ করে না, সেটা হচ্ছে সুশি। ওকে। সুশি খেতে ভীষণ ভালো লাগে, মানে ফার্স্ট টাইম একটা কোনো খাদ্য মেলায় ট্রাই করেছিলাম, খুব একটা ভালো লাগেনি। হুম। সেকেন্ড ট্রাই নিয়েছিলাম, দারুণ লেগেছে। তো সুশি খেতে ভীষণ, মানে সব জায়গায় বলতে গেলে কলকাতার ম্যাক্সিমাম জায়গায় আমার মানে সুশি ট্রাই করা হয়ে গেছে, তো এটা একটা। আর আর অনেক রকমের খাবার আছে, এখন হয়তো সবকিছু মনেও, মোমো, ঠিক আছে, মোমো, ফুচকা, হয়েই গেল 4টে। আর একটা মায়ের হাতের যে কোনো রান্না। ওকে। আর খুব রেয়ার একটা ডিশ সাজেস্ট করবে আমাদের দর্শকদের? রেয়ার ডিশ হুম। বলাটা খুব মুশকিল, তবে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল, জানি না ওটা আদৌ ওরকম খেতে কিনা। কোনো একটা শপিং মলে গিয়ে আমি একবার চিকেন বালুচি কাবাব খেয়েছিলাম, ভীষণ খারাপ খেতে খুব। আচ্ছা। মানে ওতে একটা না, আমি জানি না ওটা বোধহয় একটা কোনো অয়েল বা কিছু একটা ইউজ হয়, যেটা খুব একটা বাজে স্মেল হয়। তো সেইটা আমার খুব খারাপ লেগেছিল। তো তুমি একদম ডিফারেন্ট টাইপের কিছু বললে বলে আমার এটা মনে পড়লো। হুম। আর কাউকে রেকমেন্ড করার মতো ইউনিক কিছু, ইউনিক বলতে আমি বলবো যে মানে সুশিরই এত ধরন আছে না, যেটা র ফিশ দিয়ে তৈরি হয়, লোকের একটা খুব ধারণা যে খুব বাজে খেতে, কিন্তু আমি বলবো যে মানে ওটাই আমার সব থেকে ফেভারিট, দারুণ লাগে খেতে, তো ওটা রেকমেন্ড করতে পারি। এই প্রশ্নটা আমার নিজের স্বার্থে, ভেজ সুশি হয়? ভেজ সুশি দারুণ খেতে, নন ভেজের Okay. থেকেও ভেজ সুশি বেশি ভালো খেতে, ওকে। অসাধারণ খেতে। আচ্ছা, যেহেতু খাবারটা এসে গেছে এবং ঠান্ডা হচ্ছে, আমি চাই না তুমি এর রস থেকে বঞ্চিত হও, যদিও আমি ভেজিটেরিয়ান। যাই হোক, তো বিষয়টা হচ্ছে আগে আগে খাও, আর তারপর আমি আচ্ছা, বলছি। বেশ বেশ। কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, গরম এখানকার গরম অ্যাম্বিয়েন্সটা কিরকম লাগছে তোমার? খুব ভালো, গঙ্গার ধারে রেস্টুরেন্ট, ভিউটাও দারুণ। ভিউটা, মেন কথা ভিউটা খুব সুন্দর। সেই জন্যই এটা রিভার ভিউ সাথে ক্যাফে। গরম গরম ফিশ ফ্রাই, মানে যেটা আমি নর্মালি মানে সবসময় গরম খাওয়া তো হয় না, শুট করতে করতে ঠান্ডাই হয়ে যায়, তো ভালোই লাগছে। বেশ। তো 5টা তুমি তোমার ফেভারিট কুইজিন বললে, এবার জানতে চাইবো তোমার, মানে যেহেতু অনেক জায়গায় তোমার এই কাজ করার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো তোমার ফেভারিট 5টা রেস্টুরেন্ট বা ক্যাফে বা ফুড জয়েন্ট, যা তুমি তোমার মনের ইচ্ছা। দেখো, যদি আমার পার্সোনাল ফেভারিট জিজ্ঞাসা করো, তাহলে আমি আগেও বলেছি যে আমি ক্যাফে এক্সপ্লোর করতে খুব ভালোবাসি, নতুন নতুন। তো যেমন হাওড়ার পাঁচকান ক্যাফে মানে আমার সেকেন্ড হোম বলতে পারো। ওখানে গিয়ে আমি এডিট করি, মানে ওখানে আমার মতন সময় কাটাই, গল্পের বই পড়ি যখন সময় পাই আর কি। আচ্ছা। এটা একটা আমার খুব প্রিয় জায়গা। তারপরে কলকাতার কোলাব কফি, রোস্টারি কফি হাউস, মানে ম্যাক্সিমাম তুমি ক্যাফের নামই পাবে। রেস্টুরেন্ট যদি বলো তাহলে হাওড়ার একটা রেস্টুরেন্ট আছে, এখন যদিও বন্ধ আছে কিছুদিনের জন্য, দাওয়াত রিয়াজ রেস্টুরেন্ট, ওখানকার বিরিয়ানি খুব ভালো,
মানে হাওড়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো। তো 4টে তো এখানেই হয়ে গেল। এছাড়া আরো অনেক আছে কলকাতায়, মানে প্রচুর জায়গা আছে, মানে সবসময় তো নাম মনে পড়ে না। তো ভালো লাগে, এবং মেনলি ক্যাফে হপিং করতে খুব ভালো লাগে। তো দাওয়া তো চলুক, আর হ্যাঁ। হালকা ফুলকা দাওয়াত আর কি, তার সঙ্গে একটা র্যাপিড ফায়ার হোক ছোট্ট করে। একদম। কোন পার্সোনালিটিটা বেশি পছন্দের, বৈশাখী নাকি হ্যাংলা? হ্যাংলাস ডে আউট, কারণ বৈশাখী খুব আন্ডার কনফিডেন্ট একটা মেয়ে ছিল, আচ্ছা, কিন্তু হ্যাংলাস ডে আউটের জন্য আমার, মানে হ্যাংলাস ডে আউট আমার কনফিডেন্স বিল্ড করেছে, আমাকে অনেক বেশি চিন্তা ভাবনার নতুন রাস্তা দেখিয়েছে। ঠিক আছে, মানে আমি যেগুলোকে আগে হয়তো না না আমার দ্বারা হবে না, পারবো না, সেই জায়গায় হ্যাংলাস ডে আউট আমাকে মানে অনেক বেশি, কি বলবো, মানে আগের থেকে অনেক বেশি আমাকে মানে ম্যাচিওর করেছে হ্যাংলাস ডে আউট। তো বৈশাখী তো আছেই, কিন্তু যদি দুটোকে আর কি করতে হয়, তাহলে আমি হ্যাংলাস ডে আউটকে এগিয়ে রাখবো। ক্যাফে নাকি ফাইন ডাইনিং? ক্যাফে। অলওয়েজ, তুমি বলেছিলে আগে। চা না কফি? খুব মানে খুব মুশকিল, ক্যাফেতে গেলে কফি, আর বাড়িতে থাকলে চা, বা রাস্তায় বেরোলেও চা। এবার চায়ের তো অনেক প্রকারভেদ আছে, দুধ চা। বাড়িতে থাকলে র চা, বাইরে বেরোলে একদম মানে ম্যান্ডেটরি দুধ চা। ওকে, আবার এন্ড উইথ চিনি? না না, চিনিটা কোনোটাতেই চলে না। আচ্ছা, চায়ে কোনো রকম চা, কফি, ক্যাফেতে গিয়ে ব্ল্যাক কফি, কোনো রকম চিনিটা মানে চলে না, মানে কোনো রকম হেলথের জন্য খাই না ওরকম নয়, আমার এখন ছেড়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি আর কি। গ্রিন টি কোনো রকম ভাবে অ্যাট্রাক্ট করেছে নিজের দিকে? হ্যাঁ, গ্রিন টি ভালো লাগে, কিন্তু ব্ল্যাক কফিটা বেশি ভালো লাগে। ওকে, তারপরে পাহাড়ের ধারে বসে মোমো নাকি সমুদ্রের ধারে পাহাড়ের ধারে বসে মোমো। পমফ্রেট ভাজা নয়? না মানে মোমোটাও প্রিয়, পাহাড়টাও প্রিয়, মানে বেশি এই দুটো আচ্ছা, কম্বিনেশন সেই থাকলে আর ওই কম্বিনেশনটা ব্যাস ওখানে। ব্যাস, আর কোনো কিছু চাই না। বেশ, আমাদের র্যাপিড ফায়ার এবার শেষের পথে। আমি তোমার কাছে এবার কয়েক টাইপের ফুড আইটেম বলবো, তুমি সেটাকে তোমার মতন র্যাঙ্কিং দিতে পারো আউট অফ 5, ঠিক আছে? বাঙালি বাদ দিয়ে বাকি ভারতীয়, লেবানিজ, ইটালিয়ান, চাইনিজ অ্যান্ড কন্টিনেন্টাল। 6 রকম, সরি 5 বলেছিলাম, 6 হয়ে গেছে। প্রথমে তো বাঙালি, ওটাই, কারণ বাইরে গিয়ে মানে ভাত মাছ না খেলে একটা কেমন অসুস্থ লাগে, তো ওটা প্রথমে। ওটা 5 এ কত? 5 এ 5। ওকে। আর তারপরে লেবানিজ ফুড যদি বলো, 5 এ 3। ওকে। ইটালিয়ান হচ্ছে 5। ওকে। কন্টিনেন্টাল 4। আর কি বললে? বাঙালি বাদ দিয়ে বাকি ভারতীয়, হ্যাঁ 4। আচ্ছা, ধরো আমাদের ভারতে বেশ কিছু মানে স্টেটস রয়েছে যেখানে ভেজটাই মেন, লাইক গুজরাট অর তো এই সমস্ত জায়গায় ভেজ আইটেম কখনো ট্রাই করেছো? সেটা কিরকম লাগে? দেখো, ভেজ আইটেম অনেক জায়গা থেকেই ট্রাই করেছি, ভালো লেগেছে, কিন্তু গুজরাটে গিয়ে আমি যে ভেজ আইটেম ট্রাই করেছি, মানে আমি ওখানে বোধহয় 11 থেকে 12 দিন ছিলাম, আমি শুধু সাদা ভাত, ঘি, পেঁয়াজ আর রুটির ওপর ছিলাম। আমার কোনো, আর তখন আমি ফুড ব্লগিং করতামও না, আর তখন এত খাবার দাবারের সম্পর্কে আমার মানে আগে হয় না যে এটা কেউ খায় না, বা প্রথমবার খাচ্ছি মানে এটাকে বুঝে খেতে হবে এরকম, তখন অনেক ব্যাপার ছিল। এখন জানি না গুজরাটি খাবার খেলে কেমন লাগবে, কিন্তু সেই সময় একদম ভালো লাগেনি, মানে এতটাই মানে খারাপ লেগেছিল যে ওই 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 কটা দিন মানে পুরো একদম ওই 4টে জিনিসের উপর আমি ছিলাম, আর এক্সট্রা কিছু খেতে পারিনি ওখানকার। তো বেশ, আজকে আমাদের আড্ডাটা বেশ ভালোই হলো, পডকাস্ট বলবো না, এটা আড্ডাই হয়েছে আজকে আমাদের বেসিক্যালি। আর কেমন লাগলো আমাদের সঙ্গে পডকাস্ট করে? খুব ভালো, মানে প্রশ্নগুলো খুব ভালো ছিল, মানে একঘেয়ে নয়, একটু অন্যরকম ছিল, খুব ভালো লেগেছে। মধুরেন্দ্র সমাপয়েত, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি, আমাদেরও খুব ভালো লাগলো, এবং এই পডকাস্টটা বন্ধুরা আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই পডকাস্টটা হোক, ফাইনালি আজকে শুট করা গেল। অ্যান্ড যাওয়ার আগে আমাদেরকে যদি গুড উইশ হিসেবে কিছু দিয়ে যান, কারণ আমাদের এটা একটা প্রথা কাইন্ড অফ, যে আমরা আপনাদের গেস্টদের কাছ থেকে কিছু গুড উইশ নিই আমাদের এগিয়ে চলার জন্যে। এইটা রইল আপনার জন্যে।